This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ ফুল এন্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা রয়েছে, আমার সঙ্গে দীপও রয়েছে। আর দীপ, সীমান্তবর্তী এলাকা, সেদিকেও তো আমাদের নজর ছিল, সেখানেও অ্যালার্ট ছিল। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, বেঙ্গল এসটিএফ এর হাতে আটক দুই সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি। রামপুরহাট থেকে আটক এই দুই বাংলাদেশির সঙ্গে জেএমবি যোগ, তদন্তে প্রাথমিক অনুমান। ছবি দেখাচ্ছি আপনাদের। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের থেকে জেএমবির বেশ কিছু নথি। ভারত পাক যুদ্ধের আবহে বেঙ্গল এসটিএফ এর হাতে পাকড়াও দুই সন্দেহভাজন। হিমাদ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো। হিমাদ্রি, এখনো পর্যন্ত এসটিএফ সূত্র থেকে আমরা কি জানতে পারছি এই দুই সন্দেহভাজনের সম্পর্কে? দেখো, এই যে দুই সন্দেহভাজন শাহ ইমাম শেখ এবং আজমল হোসেন, তারা দুজনেই নলহাটি এবং পাইকরের বাসিন্দা। এই যে শাহ ইমাম শেখ, তিনি কিন্তু থাকতেন মেটিয়া ব্রুজে তিনি একটি দর্জির দোকানে কাজ করতেন, সেলাই করার কাজ করছেন কাপড় জামাতে। এবং গতকাল রাতে তিনি বাড়ি আসেন এবং আগের থেকেই তার ওপর যে বেঙ্গল এসটিএফ তার নজর ছিল, তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল, এমনটাই কিন্তু সূত্রে মারফত খবর। তারপর তিনি বাড়ি আসতেই রাত্রি 1টা নাগাদ তার বাড়িতে গিয়ে পৌঁছান এসটিএফের দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আজমল হোসেনের নাম জানতে পারে। এরপর কিন্তু দুজনকেই গ্রেপ্তার করা হয় এবং এই যে শাহ ইমাম শেখ, তার কাছ থেকে একাধিক বাংলাদেশি কাগজপত্র, বই এবং জেএমবি যে জঙ্গি সংগঠন তাদের সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে। এবং তাদের এই যে দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক যেমন নথিপত্র, এদের আরো অনেক সঙ্গীও থাকতে পারে। এসটিএফ কি মনে করছে? হ্যাঁ, তো একেবারেই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় সেই খোঁজ চালানো হচ্ছে। কারণ এর আগে কিন্তু নলহাটিতে এই ধরনের কার্যকলাপ, এই জঙ্গি উদ্ধার বা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা, সেই ধরনের কার্যকলাপ না হলেও একাধিক অপরাধমূলক কাজকর্ম কিন্তু এই এলাকাগুলিতে হয়ে থাকে। দিন দুয়েক আগেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে সেখানে। সেই বিস্ফোরকগুলি সেখানে কী জন্য আনা হয়েছিল সেই দিকেও যেমন তদন্ত চলছে, বাদবাকি পাশাপাশি যেমন এই যে জঙ্গিরা, তারা শুধুমাত্র কি তারা দুজনেই এখানে ছিলেন, নাকি তাদের আরও শাখা পোশাখা আরও বিস্তারিত হয়েছে, নাকি তারা কি কাজ করতেন এখানে, জঙ্গি সংগঠনের কোন স্লিপার সেল নাকি অন্য কোনো কাজ করতেন, কিভাবে তারা এখানে সংগঠনকে চালাতেন, সমস্ত দিক কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদম নজর রাখো হিমাদ্রি, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। যে খবরে আমাদের নজর রাখতে হবে, ভারতের প্রত্যাঘাতের জবাবে পাকিস্তানের ভাড়ারে যত চীনা অস্ত্র ছিল তার মধ্যে অধিকাংশই ধোঁকা দিয়ে গেল। যাকে বলে পাকিস্তানের কাছে রয়েছে ভিক্ষায় পাওয়া, আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, চীনের কাছ থেকে ভিক্ষায় পাওয়া, তাদের অনুগ্রহে পাওয়া সেই সমস্ত পাক অস্ত্রই ভোঁতা। ধোঁকা দিয়ে গেল চীনের কাছ থেকে নেওয়া পাক এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের কাছে যে চীনা HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেই এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। আর পাশাপাশি পাকিস্তানের হাতে যে SH-15 আর্টিলারি গান ছিল, সেটাও মুখ থুবড়ে পড়েছে। কথা বলবো আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক রয়েছে এই মুহূর্তে। তন্ময়দা, চীনা অস্ত্র বা চীনের যে কোনো প্রোডাক্টের উপরে যে ভরসা করতে নেই, যে কথা আমরা প্রায়শই শুনে আসি, এবারে তা একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, কিছু বললেই আমাদের সামনে যেটা ভেসে ওঠে, যে কোনো চীনা প্রোডাক্ট যে কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েক মিনিটের জন্য, একবার বা দুবার ব্যবহার করার জন্য সেই জিনিস কেনা হয় বা সেই জিনিস ব্যবহার করা হয়, সব মিলিয়ে কিন্তু বলা চলে এই রকম যে কনসেপ্ট আমাদের রয়েছে, যে ধারণা রয়েছে, সেটা কি একেবারে পাকিস্তান যে অস্ত্র নিয়েছিল বা চীন যে অস্ত্র পাকিস্তানকে দিয়েছিল, সেই ক্ষেত্রেও কি একই জিনিস ঘটলো? অন্তত মুখ থুবড়ে পড়ার যে রেকর্ড তৈরি হচ্ছে, মুখ থুবড়ে পড়ার রেকর্ড দেখে কিন্তু মনে হচ্ছে তাদের ড্রোন হোক, তাদের মিসাইল হোক, তাদের যুদ্ধ বিমান হোক, সব ক্ষেত্রেই কিন্তু কোনোটা অপারেট করছে, কোনোটা অপারেট করছে না, কোনোটা লক্ষ্যবস্তুতে আঘাত হান থেকে তার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে, কোনোটার ফাঁকি দেওয়ার কথা ছিল
যে পাকিস্তান ছুড়ছে সেই চীনা মিসাইল বা চীনা ড্রোন, সেটা ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনবে। ফাঁকি দেওয়া তো দূরের কথা, ওরার পরপরই সে নিজেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমনটাও দেখা গেছে যে ফাইটার প্লেন সেটাও মাটিতে পড়ে রয়েছে, গুলি খেয়ে নিচে নেমে গেছে। সব মিলিয়ে কিন্তু পাকিস্তান যে সমস্ত অস্ত্রগুলো পেয়েছিল পরপর দেখা যাচ্ছে চীনা জিনিস কাজ করছে না। আর সবচেয়ে বড় ব্যাপার, এয়ার ডিফেন্স সিস্টেমে চীনা ইকুইপমেন্টস যা ছিল, যা ইলেকট্রনিক গ্যাজেট ছিল, সেগুলোও কিন্তু এই মুহূর্তে অপারেট করছে না, ঠিক করে ফাংশন করছে না, বা কোনোটার মেটেরিয়াল শর্ট পড়ছে, কোনোটা শর্ট সার্কিট হচ্ছে, এমন নানান বিষয় রয়েছে। ফলে সব মিলিয়ে চীন থেকে যে প্রযুক্তি নিয়ে গেছিল পাকিস্তান, বা চীন যে প্রযুক্তি পাকিস্তানকে দিয়েছিল, অনেকাংশেই এইরকম একটা ভাইটাল টাইমে যখন সে যুদ্ধে নামবে বলে লাফালাফি করছে, বারবার হুমকি দিচ্ছে, বারবার ভারতের মাটিতে ঢুকে পড়ার চেষ্টা করছে, সেই সময় তাদের হাতে সেই অস্ত্রগুলো। তন্ময়, আমি একটা জিনিস একটু মনে করে দিই তোমাদের প্রত্যেকে এবং দর্শকদেরও, যে এই চীনের তৈরি HQ-9 কে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম বলে বারবার বাজার করেছে চীন। তারা বারবার দাবি করেছে যে HQ-9 এর ক্ষমতা রয়েছে, ভারতের নামি দামি যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলোকেও তারা নাকি নামিয়ে দিতে পারে। কিন্তু সেই দাবি যে কতটা ভুয়ো সেটা প্রমাণ হয়ে গেল। লাহোরে ঢুকে, একেবারে পাকিস্তানে ঢুকে ভারতের ড্রোন এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত ধ্বংস করে দিল। এবং মনে রাখতে হবে, আবারও বলছি, দায়িত্ব নিয়ে শুধুমাত্র পাকিস্তান, মানে ভারত অনুগ্রহ করে পাকিস্তানের একাধিক বড় শহরগুলোকে, কারণ বড় শহরগুলো গতকাল রাত থেকে কার্যত একেবারে তাদের ওপর কোনো নিরাপত্তার বলয় ছিল না। ভারত চাইলেই সেই শহরগুলোকে ঢুকতে পারতো, কিন্তু ওই যে বললাম, ভারতের এটা নীতি নয়। ভারত কখনো নিজে আক্রান্ত না হলে অন্যকে প্রত্যাঘাত করে না। এই চীনা HQ-9 ডিফেন্স সিস্টেম ভারত ধ্বংস করে দেয়, আর পাকিস্তানের SH-15 সেই আর্টিলারি গান সেটা তো চললই না, মুখ থুবড়ে পড়ে। PL-15E মিসাইলও, 50-এরও বেশি ড্রোন, সেগুলোও চীনের কাছ থেকে পাওয়া, সেগুলো টুকরো টুকরো দেহ আজ পাঞ্জাব, কখনো রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলো থেকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে আমাদের দুই বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। দৈপায়ন বিশ্বাস রয়েছেন, রাজীব শ্রীবাস্তব রয়েছেন। আমি একবার দৈপায়নদার কাছে যাই। দৈপায়নদা, এই চীনা অস্ত্রগুলো যেগুলোর দম্ভে পাকিস্তানের পাক সেনাপ্রধানদের মাটিতে পা পড়তো না, আসলে কতটা ফাঁপা ছিল সেগুলো, তার প্রমাণ তো মানে সেটা তো একেবারে গোটা পৃথিবীর সামনে প্রমাণিত হয়ে গেল। দেখুন, আমি এইমাত্র ভাবছিলাম যে চীনের তৈরি জিনিসগুলো যেমন ঠুনকো হয়, ওদের একটা উদ্দেশ্য থাকে যে সস্তায় জিনিস বানাবো। আর একটা জিনিস আমরা যদি মনে রাখি, যে ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত চীন কিন্তু কোনোদিন কোনো লড়াই কোনো দেশের সঙ্গে জেতেনি। একমাত্র 1962-তে অপ্রস্তুত ভারতের সঙ্গে খানিকটা লড়েছিল। আদারওয়াইজ পৃথিবীর কোনো দেশ কারোর সঙ্গে লড়াই করে কোনোদিন চীন জেতেনি। তো সেই রকম একটা দেশ কতটা প্রস্তুত, তাদের জিনিসপত্রের উপর কতটা ভরসা করা যায়, তাদের জিনিস কতটা ব্যাটল রেডি, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং সেটা আবার প্রমাণিত হলো। আচ্ছা দৈপায়ন বাবু, এরকম কি হতে পারে যে এই যে দীপও একটু আগে বলছিল যে অনুগ্রহ বা ভিক্ষায় পাওয়া পাকিস্তান পেয়েছে, এগুলো নিম্ন স্তরের, এর থেকে বেটার কোনো জায়গা জিনিস আছে কি, আদৌ থাকতে পারে কি, আপনার কি মনে হয়? অবশ্যই এর চাইতে বেটার জিনিস তো থাকতেই পারে, কিন্তু চীন কখনো সবসময় তার উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। সেই ব্যবসার প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি মুনাফা করা, সেটাই চীন করেছে এবং সবচেয়ে সস্তায় জিনিস দিয়েছে। তার কার্যকারিতা সম্বন্ধে কোনো প্রমাণ নেই আজ পর্যন্ত, কোনো জায়গায় তার প্রয়োগ হয়নি। প্রয়োগ হয়েছে যখন, তখন আমরা দেখতে পাচ্ছি তার কী ফল। শুধু একটু কথা সবাইকে মনে করে দিয়ে, এই মুহূর্তে যেখানে পাকিস্তানের ডিফেন্স সিস্টেম, মানে চীনের কাছ থেকে অনুগ্রহে পাওয়া ডিফেন্স সিস্টেম গোটা পৃথিবীর সামনে, আন্তর্জাতিক মহলের সামনে মুখ থুবড়ে পড়লো, সেখানে রাশিয়ার দেওয়া ডিফেন্স সিস্টেম S-400 যেটা ভারতের কাছে রয়েছে, সেটা এতটাই তাবড়তোড় পারফর্ম করেছে গত 72 ঘন্টা ধরে যে আজ রাশিয়ার একেবারে প্রতিরক্ষা মন্ত্রক সেই ডিফেন্স সিস্টেম নিয়ে ফলাও বিজ্ঞাপন করছে। তাদের ভিক্টরি ডেতে S-400 ফলাও করে দেখানো হচ্ছে। কিন্তু দীপ, কোনোভাবে মেড ইন চায়না একেবারেই বিশ্বাসযোগ্য নয়, সেটা প্রমাণিত এই মুহূর্তে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখবো আমরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে নতুন নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপে প্রয়োজনে অসামরিক নিরাপত্তা আইনে জরুরি ক্ষমতা প্রয়োগ করা হোক। সব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলেও। আরও একবার আপনাদের জানাই, যুদ্ধকালীন পরিস্থিতিতে নতুন নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপে প্রয়োজনে অসামরিক নিরাপত্তা আইনে জরুরি ক্ষমতা প্রয়োগ করা হোক। সব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলেও।
এবার একবার আপনাদের দেখাই পাকিস্তানের বেয়াদবি ছবিটা। শুধুমাত্র জম্মুতেই অন্তত 8টা পাকিস্তানের মিসাইল ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সাতওয়ারি, সাম্বা, আরএসপুরায় ভেঙে পড়লো পাক মিসাইল, আর নিয়ত ধ্বংস করা হয়েছে পাকিস্তানের মিসাইল। অর্থাৎ ভারতের যে দুর্ভেদ্য দুর্গ, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার উপরে যে দুর্ভেদ্য দুর্গ তৈরি করে রেখেছে S-400, সেই দুর্গ ছেদ করতে পারেনি সেই দুর্গে একটাও পাক মিসাইল। इस समय हम उस जगह मौजूद है जहां ज़्यादातर हिंदू पॉपुलेटेड जो इलाका इसको कहा जाता है, और यहाँ जो है हिंदू कम्युनिटी से लोग रहते हैं। ये देख सकते हैं आप, तस्वीरें लगी हुई हैं, लेकिन ये जो स्ट्रक्चर है साफ तौर पर ध्वस्त हुआ है। इस तरफ आप देख सकते हैं, मेरा कैमरा पर्सन कैमरा घुमाएं तो आप देख सकते हैं ये कम्युनिटी के लोग हैं, हिंदू कम्युनिटी के जो यहाँ रहते हैं, वो अब जो है इस हेवी शेलिंग की वजह से घर छोड़ने पर मजबूर हुए हैं। और ये लगातार यहाँ पर कई दशकों से रहते थे, और जब यहाँ पिछली बार भी शेलिंग हुआ था तब भी ये लोग यहाँ पर रहते थे, लेकिन इस बार यहाँ पर महसूस शेलिंग जो है वो देखने को मिला। उसके चलते ये जो है माता जी कहीं जाने की कोशिश करी। माता जी, गाड़ी नहीं मिल रही है आपको? कहाँ जाएंगे? बारामूला। बारामूला। तो यहाँ तो बहुत ये शेलिंग हुआ है रात को। और क्या, हमारा भी सारा नीचे। हाँ, इससे पहले तो आप कभी भागने में मजबूर नहीं हुए जब इससे पहले भी होता था? नहीं कभी नहीं। इस बार तो टारगेट ये इलाका देखने, है ना? तो ये जो साफ तौर पर स्थिति है यहाँ पर काफ़ी गंभीर है। लोग जो है वो यहाँ पर डरे हुए हैं, उसके चलते कोशिश कर रहे हैं कि वो किसी सेफर इलाके में पहुँचे। हैवी मैसिव शेलिंग जो है वो हमने रात भर यहाँ पर सुनी, देखी, और लगातार यही जो इलाका है यहाँ से आग नमूदार हुई, क्योंकि यहाँ मिलिट्री फैसिलिटीज़ है, उसके आसपास निशाना करने की कोशिश की गई। ये अभी देख सकते हैं आप, कांच पूरे पड़े हुए हैं। ये जो तमाम यहाँ पर घर है ये हिंदू कम्युनिटी के घर है, और काफ़ी जो ज़ीरो लाइन और रेड लाइन के इलाके हैं वहाँ पर भी इसी तरह की तबाही हुई है। जम्मू में भी बैक टू बैक जो ड्रोन अटैक जिनको विफल किया गया, उसके साथ साथ मिसाइल से भी कई लोकेशंस पर अटैक किया गया। तो उस वजह से जो है पूरा जम्मू कश्मीर जो है वो फ़िलहाल तनाव में है, और फ़िलहाल लोग कोशिश कर रहे हैं कि वो सेफ़र लोकेशंस की ओर पहुंच पाएँ, और उस वजह से यहाँ पर अभी तनाव का माहौल है, क्योंकि लोग निकलने में भी थोड़ा अभी उनको दिक्कत हो रहा है। इस तरफ की पहाड़ी मुर्चा दिखाएं, यहाँ से पूरा शेलिंग आ रहा था, जो यहाँ पर कुछ लगा, कुछ आगे लगा, जहाँ से आग जो है वो नमूदार हुई। तो पूरा ये इलाका जो है टारगेट में इस जगह पर उड़ी सेक्टर में था। कैमरा पर्सन सैयद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, उड़ी सेक्टर, लाइन ऑफ कंट्रोल। উড়ি সেক্টর থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে ইরফান কুরেশি আমাদের প্রতিনিধি প্রতিবেদন পাঠিয়েছিলেন, সেটাই দেখালাম আপনাদের। চণ্ডীগড়েও কিন্তু এয়ার স্ট্রাইক অ্যালার্ট, হরিয়ানার আম্বালাতেও এয়ার স্ট্রাইক অ্যালার্ট, হামলার আশঙ্কায় বাজছে সাইরেন। অমৃতসরেও লাগাতার বাজছে সাইরেন। এয়ার অ্যালার্টের পর অ্যাকশনে প্রশাসন, সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে। 3 দিনের জন্য স্কুল একেবারে বন্ধ, বাড়ানো হয়েছে স্বর্ণ মন্দিরের নিরাপত্তাও। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব গ্রাউন্ড জিরোতে। উপস্থিত রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শান্ত ভট্টাচার্য। শান্ত, সাইরেন, ঘন ঘন সাইরেন বাজছে, স্কুল বন্ধ, স্বর্ণ মন্দির, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তুমি নিজের চোখে কি ছবি দেখলে? একদমই, দেখো গোটা অমৃতসর জুড়ে কিন্তু নিরাপত্তা যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে অর্থাৎ BSF এর তরফে গোটা অমৃতসরের বিভিন্ন এলাকা কিন্তু নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো অবাঞ্ছিত ব্যক্তি বা অনুপ্রবেশ না ঘটতে পারে। দেখো আটারি সীমান্ত, ওয়াঘা সীমান্ত, সাধারণ মানুষের সর্বদা সমাগম থাকে। সেই আটারি সীমান্ত দেখতে পাচ্ছ সম্পূর্ণ খালি, অর্থাৎ কোনো মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। আর এই অবস্থা কিন্তু গোটা এলাকা জুড়ে। পাঞ্জাব কিন্তু যেভাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিশেষ করে অমৃতসর সীমান্ত, আটারি সীমান্ত, অন্যদিকে ফিরোজপুর সীমান্ত, গোটা পাঞ্জাব সম্পূর্ণ খালি। বিশেষ স্বর্ণ মন্দির সেখানে কিন্তু নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শুধুমাত্র যে পাঞ্জাব পুলিশ রয়েছে তা নয়, কেন্দ্রীয় বাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে স্বর্ণ মন্দিরের নিরাপত্তার ক্ষেত্রে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে সীমান্ত, আমরা ঠিক তার থেকে মাত্র 50 মিটার দূরে দাঁড়িয়ে আছি। অর্থাৎ গোটা সীমান্ত জুড়ে যেভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ
ঘরেই বসে রয়েছেন। রাত 9টা বাজলে তারা কিন্তু কোনোভাবেই ঘর থেকে বেরোচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ লাহোর মাত্র 23 কিলোমিটার, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার মাত্র 1 কিলোমিটার। অর্থাৎ যে গ্রাউন্ড জিরো দাঁড়িয়ে আছি সেই চেহারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ শুনশান, শুধু বিএসএফ ছাড়া আর কেউ নেই। মিডিয়ার কয়েকজন ঢুকতে পারছেন আর বিএসএফ কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে পাঞ্জাব জুড়ে রাত 9টা বাজলেই মানুষ ঘরে ঢুকে যাচ্ছে, অন্ধকার করে দিচ্ছে। সকাল 6টা পর্যন্ত কোনো আলো জ্বালানো হবে না, এ ব্যাপারে কিন্তু সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে অমৃতসর, লুধিয়ানা, এমনকি যে পাঠানকোট, এই এলাকাগুলো কিন্তু বিশেষ করে নজরের আওতায় আনা হয়েছে বলে একদম। আর সেখানে আমাদের নজর রয়েছে, আর তুমি যেরকম রয়েছে তোমার মাধ্যমে আমরা সমস্ত আপডেট দর্শকদের কাছে পৌঁছতে থাকবো। আপাতত তোমাকে ধন্যবাদ। পাঞ্জাবের ছবিটা দেখালাম, এবার রাজস্থানের ছবিটা দেখাই। জয়সালমীরেও মুখ থুবড়ে পড়লো পাক হামলা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস একের পর এক পাক মিসাইল। হাই অ্যালার্ট জারি করেছে শ্রীগঙ্গানগর পুলিশ। জয়সালমীরেও পাওয়া গেল পাক বোমা। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালায় পুলিশ। এই মুহূর্তে জয়সালমীর থেকে আমার সহকর্মী সুমন মহাপাত্র, আমাদের আরেক প্রতিনিধি, যেমন আপনাদের বলছিলাম না, TV9 বাংলার সব থেকে বড় টিম এই মুহূর্তে গ্রাউন্ড জিরোয় আছে। সুমনের কাছ থেকে জানবো, সুমন, আজ মানে গতকাল রাতের বেলা সাধারণ মানুষ জয়সালমীরের তারা বলছিলেন যে মানে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এমন হামলা, এমন গোলাগুলি চলতে নাকি তারা গত কয়েক দশকে দেখেননি। আজ রাত নামার সেই আতঙ্কে কি মানুষগুলো প্রহর কাটছেন? দেখো, তোমাকে বলে রাখি, সেই আতঙ্কের মধ্যেও সুখবর যে ভারতের যে এয়ার ডিফেন্স তা পাকিস্তানি যে হামলাগুলো ছিল সবগুলোকে আটকে দিয়েছে। আমি তোমাকে দেখাবো, এটা হচ্ছে যোধপুর ফোর্ট, তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ। এই আকাশ সীমানাও কিন্তু টার্গেট করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, কিন্তু ভারতের এয়ার মিসাইল যে ডিফেন্স কন্ট্রোল রয়েছে তা কিন্তু কোনোভাবে আঘাত হানতে দেয়নি। তোমাকে দেখাবো এখানে যে জায়গাগুলো রয়েছে, দুর্গম, অতি দুর্গম এলাকা, এবং এখানে কিন্তু বিএসএফের নজরদারি চলছে। শুধু তাই নয়, এখানেও কিন্তু সন্ধে হলেই ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে। এই বিস্তীর্ণ এলাকা পুরো অন্ধকারে ডুবে যাচ্ছে, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কেউ ছাদে উঠছেন না। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যোধপুর একটা অত্যন্ত মানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, প্রচুর মানুষ দেখতে পাওয়া যায়। এখন যে ছবি দেখতে পাচ্ছি কার্যত শুনশান গোটা এলাকা। একেবারে তাই। তো তুষার যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, দেখো বাড়ির ছাদগুলো একেবারে শুনশান, কেউ ছাদে উঠছেন না। এবং আমার ডান দিকে যে ফোর্ট, সেই ফোর্টের যে রাস্তা, সেই রাস্তা দিয়েও কিন্তু খুব বেশি গাড়ি চলাচল করছে না। তার কারণ এই যোধপুরও কিন্তু টার্গেট এরিয়া, এটাও কিন্তু রেড অ্যালার্ট রয়েছে, হাই অ্যালার্ট রয়েছে। সেই জায়গায় স্কুল কলেজ সব বন্ধ, সন্ধে হলেই পুরো ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে। এবং এই যে জয়সালমীর, যোধপুর, এই দুটো জায়গায় কিন্তু মূলত টার্গেট করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ এবং ভারতের এয়ার ডিফেন্স একেবারে সজাগ রয়েছে, সতর্ক রয়েছে, যাতে কোনোভাবে কোনো মিসাইল বা কোনো ড্রোন, পাকিস্তানের কোনো সেলিং, তার কোনো প্রভাব যাতে এখানে না পড়ে। আমরা জয়সালমীরের দিকে এগিয়ে যাচ্ছি, এলওসির দিকে, এবং এখানে যোধপুর কার্যত বলা চলে এই মুহূর্তে শুনশান। তবে এলাকার মানুষরা কি বলছেন, তাদের সঙ্গে তোমার কথা হয়েছে, তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন, নিরাপদে রয়েছেন, আস্থা রয়েছে সেনার উপরে, কি বলছেন তারা? দেখো, গোলাগুলি চলছে, আতঙ্ক রয়েছে, কিন্তু তার থেকে বেশি রয়েছে কোথাও আত্মবিশ্বাস, এই কনফিডেন্সটা দেখা যাচ্ছে। প্রত্যেকের সঙ্গে যখন কথা বলছি তখন তারা বলছেন সেনার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। যেভাবে একের পর এক পাকিস্তানি ড্রোনকে নিশ্চিহ্ন করেছে এয়ার মিসাইল, তার উপর ভরসা রাখছেন। তুমি দেখো এই যে ফোর্টের রাস্তা, সেই রাস্তা কতটা ভিড় থাকে, কিন্তু সম্পূর্ণ ফাঁকা, খুব সামান্য কিছু লোকাল ট্রান্সপোর্ট ছাড়া আর কিচ্ছু চলছে না। একেবারে সত্যি সত্যি এই ছবি আমাদের অচেনা, যোধপুরের এই ছবি আমাদের একেবারে অচেনা। আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য গতকাল যে ছবি দেখাচ্ছিলেন, একেবারে গোটা জয়সালমীর, যোধপুর, রাজস্থানের একাধিক বড় বড় শহরের মাথার উপরে পাকিস্তানের ড্রোন উড়ে আসছিল, আর ভারতের S-400 সেই সমস্ত ড্রোন হামলাকে প্রতিহত করেছে। এই মুহূর্তে আমি একটু দৈপায়ন বাবুর কাছে চলে যাই। দৈপায়ন বাবু, একটা বিষয় দেখুন যে 71-এর যুদ্ধের অনেকে কিন্তু তুলনা টানছেন, এবং এই যে জায়গাগুলো, এই যে বর্ডার এলাকাগুলো এই মুহূর্তে যতটা সন্ত্রস্ত হয়ে রয়েছে, এই যে ব্ল্যাকআউটের ছবি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এটা আর কতদিন পর্যন্ত চলতে পারে, এই যে একটা টেনশন? দেখুন, এই মুহূর্তে এটা টু আর্লি টু প্রেডিক্ট, মানে এত তাড়াতাড়ি এটা বলা যাবে না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব বেশি দিন চলবে না।
কেননা ৭১-এর যুদ্ধের সময় পাকিস্তানের যতটা সামরিক ক্ষমতা ছিল এবং ভারতবর্ষের তুল্যমূল্যভাবে যে সামরিক ক্ষমতা ছিল সেখান থেকে ডিফারেন্সটা অনেক অনেক বেড়ে গেছে। এখন প্রযুক্তিগত দিক থেকে ভারতবর্ষ অনেক উন্নত এবং পাকিস্তান ঠিক ততটাই স্পিডে মানে নিচের দিকে নেমে গেছে। তো আমার মনে শুধু হয় তাই নয় দৈপায়ন বাবু, দেখুন এই মুহূর্তে পাকিস্তানের হাতে কি রয়েছে, ভাড়ারে কি রয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। একদম। চীন থেকে যেগুলো পেয়েছিল সেগুলো মুখ থুবড়ে পড়ে আছে বিভিন্ন এই জয়সালমীরের মতো জায়গায় বা বিভিন্ন জায়গাগুলোতে। তাহলে তারা লড়বেটা কি নিয়ে? জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো গুড়িয়ে গিয়েছে, লড়বেটা তাহলে কি নিয়ে? সেটাই এবং মানে আপনি যদি দেখেন দেশের ভেতর থেকেও কিন্তু পাকিস্তান আর ঐক্যবদ্ধ নেই। একটা বড় অংশ বালুচিস্তান এবং ওই আফগানিস্তানের সঙ্গে বর্ডারের ওই জায়গাগুলো খাইবার পাখতুন এইসব জায়গা নিয়ে ভেতরে মানে দেশে বিদেশ মানে দেশের ভেতরে পুরোপুরি মানে একদম মানে ফোঁপড়া হয়ে গেছে দেশটা। তো সেখানে না রাজনৈতিক মানে ব্যাকগ্রাউন্ড, না তাদের মিলিটারি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই নেই, সম্পদ হিসেবে কিছুই নেই, শুধু একটা আস্ফালন আছে, গোঁ আছে, সেইটা নিয়ে চালিয়ে যাচ্ছে যতদিন চলে। আমাদের সঙ্গে বেশ দৈবান বাবু আমাদের সঙ্গে, তখন আমি আপনার কাছে আবার আসবো। তবে এই মুহূর্তে রাজীব শ্রীবাস্তব, প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনাকর্তাও আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীবাস্তবজি, কি মনে হচ্ছে মানে যেভাবে ভারত এখনো পর্যন্ত কোনো আগ্রাসন দেখায়নি, শুধুমাত্র পাকিস্তানের তরফ থেকে আসা আগ্রাসনকে প্রতিহত করেছে, তাতেই পাকিস্তানের এই মুহূর্তে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি দশা। এরপর যদি ভারত এয়ার ডিফেন্স সিস্টেমহীন একের পর এক পাকিস্তানের শহরগুলোকে টার্গেট করতে শুরু করে, কতদিন পারবে পাকিস্তান টিকে থাকতে? আপনি ওদের কথা বলছেন কি ওদের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি আর কত দিনের আছে, এটা আপনার জবাবটা আমি দিচ্ছি। দাঁড়া, এটা তৃতীয় দিন আছে আজকে। প্রথম দিনের ফেজ 1 গেল, আমরা ওখানে 9টা ওদের সন্ত্রাসবাদী যেটা আড্ডা ছিল, গাড়ি ছিল, ওটা নষ্ট হলো। সেকেন্ড ডে আমাদের ওদের যেটা আপনার ছিল ড্রোন, ওদের এয়ার, ওটাই স্টার্ট হলো, ওই ওয়ারফেয়ারটা স্টার্ট হলো। এর মধ্যে আমরা বলি ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি, প্লিজ নোট দিস ওয়ার্ড, ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি, যেটা শুধু সুপার পাওয়ারের কাছে আছে, যেটা শুধু আপনার এট দ্য মোমেন্ট আমরা যেটা নিয়েছি ওইটা আপনার আমেরিকা, ইসরায়েল থেকে। মনে রাখবেন, আপনি কোনো একটা সিস্টেমকে আপনি ক্রেডিট দিতে পারবেন না, বিকজ ইট ইজ ইন্টিগ্রেটেড। আমরা কি করেছি, ভারতের ডিফেন্স সিস্টেম সব জায়গা থেকে বেস্ট অফ দ্য ইকুইপমেন্ট এনে আমরা এখানে ইন্টিগ্রেটেড দিয়েছি। ইট ইজ নট অনলি শুধু সুদর্শন চক্র alone, but you have heard yesterday loitering ammunition, আমরাও জানতাম না এটা। It's a top secret thing which India is unleashing. এইটাই হলো আপনাদের ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি যেটা আমাদের কাছে আছে, যার আগে আপনার চায়না যেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে জিনিসটা, ওটা সেফ। আর আজকে তৃতীয় দিনে নেভাল ওয়ারফেয়ার স্টার্ট হয়েছে, নেভাল ব্লকেড স্টার্ট হয়েছে, নোটিফিকেশন দেওয়া হয়েছে যে সমুদ্রে আরাবিয়ান সিতে ভারতীয় নৌসেনা আর পাকিস্তানি নৌসেনা আপনার মহড়া করবে। এন্ড লিটল ডিস্টেন্স few hours back was only 31 nautical miles. রাজীব বাবু, আপনি আমার সঙ্গে থাকুন, একটা তথ্য আপনাকেও দিই এবং তার সঙ্গে টিভি9 বাংলা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরও জানিয়ে রাখি, আগ্রাসন তো দূরের কথা, পাকিস্তানকে ডুবিয়ে মারার ক্ষমতাও ভারতের কাছে রয়েছে। ইতিমধ্যেই চন্দ্রভাগা নদীর একাধিক বাঁধ খুলে দেওয়া হয়েছে। সালালের পর এবার খুলে দেওয়া হলো বাগলিহার ড্যাম। হু হু করে জল বাড়ছে চন্দ্রভাগায়, আতঙ্কে কাঁটা গোটা পাকিস্তান। যারা ভারতের বিরুদ্ধে হামলা করার দাবি করে আসছিল, সেই পাকিস্তান যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে, যে কোনো মুহূর্তে মানচিত্র থেকে, বিশ্বের মানচিত্র থেকে সিয়ালকোট মুছে যেতে পারে। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট জানিয়ে রাখি আপনাদের, চন্দ্রভাগা নদীর একাধিক বাঁধ খুলে দেওয়া হয়েছে। সালালের পর সালাল খুলে দেওয়া হয়েছিল, সকালেই দেখিয়েছিলাম, এবার আজ দুপুরে সুপার প্রাইম টাইমে দেখাচ্ছি বাগলিহার ড্যাম। দেখো মঞ্জিরা, কিভাবে হু করে জল বাড়ছে এবং জলের গতিটা ভাবো একবার, পাকিস্তান ভেসে যাবে, জাস্ট ভেসে যাবে। এবং তুমি যে কথাটা বলছিলে যে মানচিত্র থেকে বোধহয় মুছেই যাবে দেশটা। আবারও বলছি, ভারতবর্ষ কখনোই কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন দেখায় না, এটা ভারতের নীতি নয়। ভারত সবসময় শান্তিপ্রিয় একটা দেশ, গৌতম বুদ্ধের দেশ, মহাত্মা গান্ধীর দেশ। কিন্তু মনে রাখতে হবে, ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্রের দেশ। কোনো দেশ যদি ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখায় কোনো কারণ ছাড়া, পাকিস্তানের সেনা একের পর এক নিরীহ গ্রামবাসীদের টার্গেট করছিল। দেখুন, আমাদের অস্ত্র ব্যবহার করারও প্রয়োজন পড়লো না, পাকিস্তানকে ডুবিয়ে মারার ক্ষমতা ভারতের কাছে রয়েছে। চন্দ্রভাগা নদীর একাধিক বাঁধ খুলে দেওয়া হয়েছে, সালালের পর বাগলিহার বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে জল বাড়ছে চন্দ্রভাগায়, আতঙ্কে কাঁটা এই মুহূর্তে গোটা পাকিস্তান। দৈপায়ন বাবু আমাদের সঙ্গে রয়েছেন, আমি একবার দৈপায়ন বাবুর কাছে যাই। দৈপায়ন বাবু, কি মনে হচ্ছে এই ছবি দেখে, যেভাবে জল বেরোচ্ছে, যে কোনো মুহূর্তে সিয়ালকোটটাই তো ভেসে যেতে পারে? অ্যাকচুয়ালি
শিয়ালকোটটা ভেসে যেতে পারে তো মানে ভেসে যাওয়াই উচিত আপাতত। এটা তো যুদ্ধ তো একভাবে হয় না, শুধু অস্ত্র এবং যা যা আমরা এখনো পর্যন্ত প্রত্যাঘাত করেছি তার সঙ্গে সঙ্গে এটাও একটা স্ট্র্যাটেজিক প্রত্যাঘাত। এটা ভারতবর্ষ অনেক আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল, সেটাকে পাকিস্তান শুরুতে হয়তো লাইটলি নিয়েছে, ভেবেছে যে ভারতবর্ষ হয়তো সেভাবে কিছু করবে না। কিন্তু এটাও একটা ট্রেলার, জাস্ট ট্রেলার দেখানো হচ্ছে। আমার মনে হয় না খুব বেশিভাবে এটাকে এগোবেন। তো দেখা যাক পরবর্তী পরিস্থিতিতে কি দাঁড়ায়। তবে ভারতবর্ষ একেবারে যে কোনো মুহূর্তে সিয়ালকোট ভেসে যাওয়ার মতো পরিস্থিতি। মঞ্জিরা, পাকিস্তানকে ডুবিয়ে মারার ক্ষমতাও রয়েছে ভারতের। একদমই, এর আগেই আমরা খবর করেছিলাম দ্বীপ, আমরা দেখিয়েছিলাম যে প্রথমে জল আটকে দেওয়া এবং তার ফলে চাষবাসের একটা ক্ষতি এবং অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়ার মতো একটা অবস্থা। এবার সেই বাঁধ খুলে দিয়ে একেবারে ভাসিয়ে দেওয়া, চন্দ্রভাগা নদীর একাধিক বাঁধ খুলে দেওয়া, সালালের পর খুলে দেওয়া হয়েছে বগলিহার ড্যাম, আর হু হু করে জল বাড়ছে চন্দ্রভাগায়। সংসদে পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কে? বিরোধী সাংসদ। শাহবাজ শরীফকে কাপুরুষ বলে আক্রমণ পাক সাংসদ, অর্থাৎ ওই দেশের মানে একই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন সেই দেশেরই সাংসদ। মোদির নাম মুখে আনতে ভয় পান শরীফ। দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে, সংসদে মন্তব্য করলেন এক পাক সাংসদ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।